আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ১৩৯টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন আজ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব খাটানো প্রমাণ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ব্যালট সিল সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। কেন্দ্রগুলোতে রিটার্নিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুত ভোট গ্রহণে। গুরুত্ব অনুসারে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ২১ জন সদস্য থাকবেন। ব্যালট পেপার বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো আমরা নিতে এসেছি। ব্যালট পেপার ব্যতীত যাবতীয় নিরাপত্তার মানুষজন থেকে শুরু করে ব্যালট বাক্স সব আমরা আজকে বুঝে পাচ্ছি। আমরা আশা করছি যে ভোট খুব সুষ্ঠুভাবে হবে এবং প্রশাসন আমাদের সেইভাবে আশ্বাস দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, এই নির্বাচন মন্ত্রী এমপিদের হস্তক্ষেপের খবরে বেকায়দায় নেই ইসি। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। আমরা কোনো বেকায়দায় নেই। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার। তিনি জানান, এটি নিয়ম রক্ষার নির্বাচন নয়, গণতান্ত্রিক প্রয়োজনে স্থানীয় কাঠামো চালু রাখতে এটি অনিবার্য। কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না, যারা নির্বাচন করবে তাদেরকে প্রার্থী বলা হয়। আমরা একজন প্রার্থী, দুজন প্রার্থী, 4 জন হতে পারে, 5 জন প্রার্থী হতে পারে। আমাদের কাছে থাকবে প্রার্থীকে ভোট দেবে, সে কোন দলের প্রার্থী। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। 5টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়া এবং আদালতে মামলার কারণে 12টি উপজেলার প্রথম ধাপে নির্বাচন হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় 118 প্লাটুন বিজিবি সারা দেশে মোতায়েন করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন দাতা খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক এমি পোপের প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় তারা দুজন রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত জাতিসংঘের তহবিলে অর্থ সহায়তা কমে যাওয়া নিয়ে আলোচনা করেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের বিষয়ে IOM এর সহযোগিতা চান। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এমি পোপ। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, আশ্রয় শিবিরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে, কিন্তু রোহিঙ্গাদের নিজেদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়বে এনবিআর। এজন্য এ খাতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, এনবিআরকে আধুনিক করতে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সংস্কার কার্যক্রম এগোতে দিচ্ছে না কিছু অসাধু এনবিআর কর্মকর্তা। এ অবস্থায় রাজস্ব খাতে আধুনিকায়নে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওনের রিপোর্ট। সরকারের রাজস্ব আয়ের সিংহভাগই আসে নানা ধরনের কর থেকে, যা আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাস অর্থাৎ 2023 সালের জুলাই থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ে 16% প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে এনবিআর। এই 8 মাসে এনবিআর আয়কর, ভ্যাট এবং নানা ধরনের শুল্ক মিলিয়ে রাজস্ব আদায়ে 18,221 কোটি টাকা ঘাটতিতে আছে। বিশেষজ্ঞরা বলছেন, কর প্রশাসনে যথাযথ সংস্কার ছাড়া বড় এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। সরকার শুধু টার্গেট দিয়ে দেয়, টার্গেট দিলে তো হবে না। রাজস্ব আদায়ের যে মডার্ন অ্যাপ্রোচ, সেগুলো যদি আমি বাস্তবায়ন না করি, সেই রিফর্মগুলো না করি, সেখানে ব্যর্থতা তো অনিবার্য। সেটাই হচ্ছে এখন। যেটা হচ্ছে যে আমি কর দিতে চাইলেও কর দিতে ভয় পাই,
কারণ একবার করের জারে ঢুকলে ওই কর প্রশাসনের চাঁদাবাজির জালেও পড়ে যেতে হবে। সেই জন্য এটাকে যতটা অ্যাভয়েড করা যায় যেভাবেই হোক বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে। চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ে ৮২,০০০ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে সম্প্রতি আশঙ্কার কথা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে রাজস্ব আয় বাড়াতে সম্প্রতি কর ফাঁকি বন্ধে মনিটরিং বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে কর্মকর্তাদের তৎপর হতে বলেছে এনবিআর। যদিও প্রয়োজনীয় সংস্কার না হওয়ার জন্য এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরই দুষছেন অর্থনীতিবিদরা। এইখানে কেন এনবিআর এর সিস্টেমগুলোকে অটোমেশনের মধ্যে আনা যাচ্ছে না? এই ধরনের একটা সংস্কার হলে নেগোসিয়েশনের মাধ্যমে যে আয়গুলোর সুযোগ আছে সেগুলো থাকবে না। সেগুলো যখন থাকবে না, তারা ভিতরকার যারা আছেন তাদের পকেটে তো টান পড়বে। কাজে সেখান থেকে ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স চলে আসে। অটোমেশনকে তারা ম্যানুয়ালাইজ করেই ফেলবে কোথাও না কোথাও, করে বলবে আমার কাছে আসো। মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী তাদের জন্য বর্তমান প্রশাসন এর চাইতে ভালো কিছু হতে পারে না ব্যক্তি স্বার্থের জন্য। তারা ঠিক পরিবর্তন চাইবে না, এটা করতে হবে উচ্চ পর্যায় থেকে, সরকার থেকে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কম আয়ের মানুষের উপর করের বোঝা কম চাপানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। গেল ১৫ বছরে টাকার অঙ্ক বাড়লেও বাজেটের প্রকৃত আকার বাড়েনি, আর বছর বছর এনবিআরকে রাজস্ব আদায়ের অলৌকিক লক্ষ্যমাত্রা দেয়া হয় বলে জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত এক স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এছাড়া সুদের হার বৃদ্ধি এবং ব্যাংক খাতে দুরবস্থার কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করেন তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেনের স্মরণে সংগঠনটির কার্যালয়ে আয়োজন করা হয় এই স্মারক বক্তৃতার। সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার বক্তব্যে উঠে আসে আসন্ন বাজেট প্রসঙ্গ। প্রত্যেক বছর আপনাকে 15-20% করে বাজেটের আয়তন কমানো হয়, তার আবার 80-70-80% বাস্তবায়ন হয়। প্রকৃত বাজেটের আয়তন যে গত 15-20 বছরে আপনার বাড়ে নাই, এই কথাটিকে আপনাকে বলেন। এবং এটা সবচেয়ে বড় শিকার হয় জাতীয় রাজস্ব বোর্ড, কারণ হিসাব মেলানোর জন্য তাকে একটা অলৌকিক লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়। সেই অলৌকিক লক্ষ্যমাত্রা তারা করতেও পারে না, 40-50 হাজার কোটি টাকার তার শর্টফল থাকে, ও বেচারাদের আরেক সমস্যা। সরকারের পক্ষ থেকে জিডিপি প্রবৃদ্ধির যে হিসেব দেয়া হয় তা কতটা সঠিক, সেই প্রশ্ন ছিল ডক্টর দেবপ্রিয়র কাছে। আমার জিডিপির অনুমিতির ভিতরে খাদ আছে। যদি জিডিপির পরিমাণ বড় হয় তাহলে এর অনুষঙ্গ হিসেবে আপনার তাহলে দায় দেনা তাহলে জিডিপির অংশ হিসেবে কমে যায়। আবার তাহলে এটা খুব ভালো দেখা যায়। আবার একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় জিডিপির অনুপাত হিসেবেও কমে যায়। বর্তমানে ব্যাংকিং খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তার সমাধানে রাজনৈতিকভাবে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। সুদের হার এবং একই রকমভাবে ব্যাংক একীভূতকরণ করার কথা এবং আপনি বিনিময় হারের এই যে সমস্যাগুলি হয়েছে, এটার একটা বড় কারণ হলো যে একদিকে বড় কারণ হলো নীতি সমন্বয়ের অভাব, আরেক দিকের বড় কারণ হলো এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি। আর্থিক খাতের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি ম্যাক্রো ইকোনমির পলিসি বদল করারও পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অতীতে তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10ই মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদুদ্দিন। একই সাথে দলটিকে বিকল্প ভেন্যুতে সমাবেশ করার প্রস্তাব দেয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। যে অভিজ্ঞতা যেটি আছে সেটি তো সুখকর নয়। অনেক জায়গায় কিন্তু আমরা অত্যন্ত পজিটিভ থাকার পরেও, সংবেদনশীল থাকার পরেও, আন্তরিক থাকার পরেও আমাদের কিন্তু তিক্ত অভিজ্ঞতা গ্রহণ করতে হয়েছে। ওনারা কি করতে চান বা কি পরিমাণ
লোক সমাগম হতে পারে, এক্স্যাক্টলি কখন শুরু করবেন বা কী করবেন, কারা থাকবেন, কিছু জানি না আসলে এখন পর্যন্ত বিস্তারিত। শুধু একটি ছোট্ট একটা চিঠি তারা দিয়েছেন, সেটি পাওয়া গেছে। 9 মে থেকে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। তবে এখন পর্যন্ত যারা ভিসা পাননি তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এদিকে হাব জানিয়েছে আগামী 11ই মে পর্যন্ত হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। সচিবালয়ে সাংবাদিকদের ধর্মমন্ত্রী বলেন, এবার 85,000 হজ যাত্রী হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এখন পর্যন্ত 20,000 হজ যাত্রী ভিসা পেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, বাকিদেরও ভিসা হয়ে যাবে। যথাসময়ে সৌদি সরকার ভিসা ইস্যু করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, সময় মতো সবাই যাতে ভিসা পায় সে ব্যাপারে আন্তরিক সরকার। আগামী 12 জুন শেষ হবে হজ ফ্লাইট। সৌদি সরকার যে আগামী দিনে এটা কি করবে না করবে সেটা কি আপনাকে জানাইছে না আমাদেরকে জানাইছে? জানায় নাই। তবে হজ যাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজ যাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যেতে গিয়ে নিহত অভিবাসন প্রত্যাশীদের 12%ই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সংস্থাটির 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন তুলে ধরেন IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের কারণে বাস্তুচ্যুতির তালিকায় এশিয়ায় বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। এর মধ্যে শুধু 2022 সালে এই দুর্যোগের কারণে বাংলাদেশে 15 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাই সন্ত্রাসবাদ, মানব পাচার ও মাদকের মতো ভয়ঙ্কর বিষয়ে নানান চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশে। তিনি প্রত্যাশা করেন দ্রুতই রোহিঙ্গা অভিবাসনে জোরালো ভূমিকা রাখবে IOM। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জাহিদ মালেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সুদেব কুমার সাহা অভিযোগ করেন, সংসদ সদস্য হয়েও নিজের ফুফাতো ভাই মোহাম্মদ ইসরাফিল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরও বলেন, তার প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পদ থাকবে না বলে বিভিন্ন ফোরামে নেতাকর্মীদের ভয় ভীতিও দেখাচ্ছেন তিনি। সংসদ সদস্য জাহিদ মালেকের হস্তক্ষেপের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে দাবি করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন উপাচার্য দীন মোহাম্মদ নুরুল হক। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তার জীবনের নানান অজানা দিক বিভিন্ন বইয়ের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর অনেক স্থিরচিত্র স্থান পায় এতে। বঙ্গবন্ধু কর্নার ছাড়াও অর্থোপেডিক সার্জারি বিভাগের আধুনিকায়ন ও জরুরি অপারেশন বিভাগের সংস্কার উদ্বোধন করেন তিনি। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। কাজের পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান কুয়েত কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানিয়েছেন, খুলনা টাইগার্স ফুটবল ক্লাবের অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে কুয়েতের ফরওয়ানিয়ায় এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। এতে সভাপতিত্ব করেন খুলনা টাইগার্স ক্লাবের সভাপতি শেখ হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক শেখ তাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লিটন মিয়াজি, চান মিয়া হাসান, কুরবান আলী তারেক সহ আরও অনেকেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।